এটা কি স্যার নাকি ল্যাপটপের হ্যাং হওয়ার কারণে হচ্ছে? ল্যাপটপে তো কি কারণে হচ্ছে বুঝতেছি না। ল্যাপটপ কনফিগার তো খারাপ না, ল্যাপটপ কনফিগার তো ভালো। 7 জেনারেশন Core i7 অনেক ভালো, জিবি RAM আছে, আবার SSD লাগানো হয়েছে। কনফিগারেশন অনেক ভালো তাহলে। Core i7 মানে তো অনেক কিছু। হ্যাঁ Core i7 মানে তো অনেক ভালো। হ্যাঁ, Core i7 আবার 7 জেনারেশন, RAM ও 8 জিবি, আবার হ্যাঁ, SSD ওটাই তো বলতেছি। লাগানো, নরমাল হার্ড ডিস্ক না, SSD লাগানো আছে। তো সব মিলা কনফিগারেশন ভালো। রেকর্ড হচ্ছে, দেখেন তো ওখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে যে রেসপন্স করতে দেরি হয়। স্যার হচ্ছে। ওকে ফাইন। আচ্ছা তাহলে আমরা বলছি অপারেটর দেখবো। অপারেটর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, কম্পারিজন অপারেটর, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, স্ট্রিং অপারেটর এবং অ্যারে অপারেটর। এগুলো আমরা এখন দেখব। এখন কি আসে সেটা রেসপন্স হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আগে অ্যাসাইনমেন্ট অ্যারিথমেটিক অপারেটর দেখব। অ্যারিথমেটিক অপারেটর নরমালি যোগ বিয়োগের কাজগুলো করে। আমি এটা রাখতেছি না। আমি আমাদের এখানে ভেরিয়েবল নেওয়ার জন্য প্রথমে একটা ভেরিয়েবল নেব। ভেরিয়েবল নেওয়ার জন্য হচ্ছে ডলার সাইন দিতে হয়, আমরা জানি। 20 দিলাম, ডলার সাইন y ইকুয়াল হচ্ছে 30 দিলাম। এরপরে আমরা যদি এটাকে আউটপুট দেখতে চাই এটা, তাহলে আমাদেরকে ইকো দিতে হবে। হ্যাঁ, ইকো হচ্ছে আমরা এখানে স্ট্রিং এর মধ্যে আমরা দিব যে আসলে এটা কিসের আউটপুট হবে। a প্লাস b দিলাম, বা সরি x প্লাস y। এটা জাস্ট এইভাবে প্রিন্ট করবে, ইকুয়াল দিব আমি, এইভাবে প্রিন্ট করবে আমাদেরকে দেখানোর জন্য। তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে হচ্ছে a প্লাস b। ওকে, কমা যদি দেই, এটা হচ্ছে ডলার সাইন a প্লাস ডলার সাইন b, কিসের জন্য? ডলার সাইন b দিয়ে আমি এখানে একটা কমা দিতে পারি, কি বলে এর নাম, এটা ব্রেক দিতে পারি। ব্রেক, আমরা এটাকে যদি জাস্ট আউটপুটটা দেখতে চাই তাহলে সামনে কমাটা কি হবে স্যার? আমি একটু ডিটেইল দেই। আনডিফাইন্ড ভেরিয়েবল a, স্যার এখানে কমা একটা পড়ছে, এটা ঠিক আছে না? দেখেন দাঁড়ান আমি ওখানে এই যে দিচ্ছি ডলার, x আর y। আর ডলারের আগে একটা কমা আছে না স্যার? ডলারের আগে এখানে ও আচ্ছা x। এটা কমা দিছে। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, এটা এইভাবে দেওয়া যায়। ঠিক আছে, এইভাবে আমরা দিতে পারি, কমা দিতে পারি, সমস্যা নাই। কমা দিলেও না দিলে কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ, না দিলে কোনো সমস্যা হবে স্যার? আচ্ছা না দিলে যদি দেন তাহলে এটাকে তো সে একটা ধরে নেবে। হ্যাঁ, দিলে একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, তার কারণে আপনাকে এই স্ট্রিংটাকে যদি আপনি বুঝাইতে যান, এটা হচ্ছে স্ট্রিং আর এটা হচ্ছে আপনার দুটো ক্ষেত্রে নাম্বার বের করছে। সেক্ষেত্রে যদি না দেন তাহলে এটা কিছু একটা ধরে নিচ্ছে। আমার স্যার ডাবল কোটেশনটা যদি ডলার এক্স ডলার প্লাস ডলার ওয়াই এর পর যদি ডাবল কোটেশন থাকে, এরপর মনে হয় হতে পারে, অনুমান করে বললাম আর কি। বুঝি নাই কি বললেন? মানে এখানে দুইটা না, একটা বিআর আর একটা হচ্ছে আপনার ডলার এক্স প্লাস ডলার ওয়াই। ডলার এক্স এবং ডলার ওয়াই এর পরে তো নাই, কোটেশন নাই, ডাবল কোটেশন তো নাই, একসাথেই এই জন্য হচ্ছে নাকি আর কিছু? এটা হচ্ছে পরের লাইনে যাওয়ার জন্য। হ্যাঁ, এই যে ডাবল কোটেশন যেটা এখান থেকে চালু হলো সমানের পরে এটা শেষ হবে না স্যার? এই যে এটা শুরু শেষ আর এটা শুরু শেষ, হচ্ছে এখান থেকে বুঝছি। বুঝতে পারছেন? জি স্যার। এটা শুরু শেষ হচ্ছে এখানে, এখানে শুরু এখানে হ্যাঁ শেষ। এটাই হুবহু এটাই আমাকে দেখাবে, আর এটা তো ব্রেকের জন্য। আচ্ছা, তাহলে একইভাবে আমরা যদি এখানে আরো এখানে লিখে রাখি, আমরা এখানে একটু কমেন্ট করে লিখে রাখি যে এডিশন। কন্ট্রোল শিফট ডি দিয়ে কপি করি, তাহলে দেখবো হচ্ছে মাইনাস, এখানে দিব হচ্ছে মাইনাস চিহ্ন, তারপরে এখানে দিব হচ্ছে মাল্টিপ্লাই, এখানে মাল্টিপ্লাই, এটা হচ্ছে আমার ভাগের জন্য, এটাও ভাগ, আর এটা হচ্ছে মডুলাস। না, মডুলাস, মডুলাস এটা এখানে লিখে রাখি যে সাবট্রাকশন
তারপরে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে ডিভিশন, আর এটা হচ্ছে মডুলাস। এখন আমি এগুলোকে রিফ্রেশ সবগুলো কোথায় ভুল করছি, 10 নম্বর লাইনে কি ভুল করলাম, সেমিকোলন দেয়নি কোথাও। এবার আসছে, হ্যাঁ, তাহলে আমাদের ক্যালকুলেশনটা চলে আসছে। ওকে, এখন আমরা অ্যারিথমেটিক অপারেটর দেখলাম, অপারেটর আর অপারেন্ড, এই যে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন এগুলো হচ্ছে অপারেটর, আর আমাদের যে সংখ্যাগুলো আছে মান এগুলো আছে এগুলো হচ্ছে আমাদের x + y, এগুলো হচ্ছে অপারেন্ড। এখন আমরা দেখব হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি এখানে একটু কমেন্ট করে রেখে দেই বোঝার জন্য, যে এতক্ষণ দেখলাম হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটর, না অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর। এখন দেখব হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে কোনো কিছু, কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু আরেকটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন মানে রেখে দেওয়া হয়, অ্যাসাইন করে রাখা হয়। এবং অ্যাসাইনমেন্ট অপারেটরের জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেই জিনিসটা সেটা হচ্ছে যে অপারেটর হচ্ছে ইকুয়াল চিহ্ন, হ্যাঁ, ইকুয়াল চিহ্ন ব্যবহার করে অ্যাসাইনমেন্ট অপারেটর বা অ্যাসাইন ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হয়। আমি এটা পুরোটা কমেন্ট করে রাখি। তারপরে এখানে আট ভেরিয়েবল দিব, সাপোজ $, এটা কমেন্ট করে এটি আবার দিব। ওকে, x = 20 আর y = 10। এখন হচ্ছে আমরা ইকো দিব, ইকো দিতে পারি অথবা আমরা অন্য জায়গায় কাজ করতে পারি। এখন যদি আমি বলি যে x ইকুয়াল এখানে আমরা বলবো যে হচ্ছে কমা, তারপর হচ্ছে a $, যে x আছে $x ইকুয়াল $y। তার মানে হচ্ছে আমি x এর মানটা y এর মানটা x এর মধ্যে রেখে দিলাম। এরপর হচ্ছে আমরা এইভাবে br দিব, এরকম করে আমি আরো একটাই থাক পরেরটা পরে বলছি। তাহলে কি হচ্ছে যে x এর মানটা হচ্ছে আমার y এর ভিতরে চলে যাচ্ছে। এখন আমি এটাকে একটু যদি রিফ্রেশ করি, x এর মান হচ্ছে 10, আগে কি ছিল x এর মান 20 ছিল, কিন্তু এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে আমরা এই ভ্যালুটা এখানে অ্যাসাইন করে দিলাম, মানে লিখে দিলাম। ওকে, এখন আমি একবারে এক লাইনে ইকো করতেছি, হ্যাঁ, x ইকুয়াল, আমি হচ্ছে এখানে কমা দেই, তারপরে আমি ওই কথাটা এখানে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে x প্লাস ইকুয়াল y, x প্লাস ইকুয়াল y, x প্লাস ইকুয়াল y। তারপরে যেভাবে br ছিল সেভাবে আমি br দিলাম, x প্লাস ইকুয়াল y। এর মানে হচ্ছে x এর যে y এর যে মানটা ছিল সেটার সাথে x এর মানটা যোগ হলো। এর মানে হচ্ছে x এর সাথে y এর মানটা যোগ হয়ে সেটা আবার x এর মধ্যে রেখে দেওয়া। এই লাইনটা আমরা এইভাবে লিখি, আমি একটু কমেন্টে লিখে দেই যে x ইকুয়াল y, বুঝতে পারছেন? তার মানে x এর যে মান ছিল, x এর মান কত 20, আর এরপরে ছিল y এর মান ছিল 10, তাহলে এই 20 এর সাথে 10 যোগ করে যেটা হলো সেটা x এর মধ্যে রেখে দেওয়া হলো। এটার মানে হচ্ছে এখানে এটাই বোঝায়, সেই কথাটাই আমরা এইভাবে লিখতে পারি, x প্লাস ইকুয়াল y। একটু রিফ্রেশ করেন, বুঝতে পারছেন? x প্লাস ইকুয়াল y কেন আসলো, এটা 10 কেন আসলো? কারণ আমাদের তো 30 আসার কথা ছিল, 10 এই জন্য আসছে। এই 20 নাম্বার লাইনে এসে কিন্তু x এর মান এখন 10 হয়ে গেছে। আবু সাইদ কোশ্চেন আছে 20 নাম্বার লাইনে এসে এমনি বেসিক্যালি x এর মান, এগুলা 20 নাম্বার লাইনটা বুঝি নাই আমি। হ্যাঁ আমি বুঝাচ্ছি, x এর মান নরমালি 20 ছিল, তাই তো 20 ছিল, এখানে এসে x এর মানের x এর ভিতরে y এর মানটা দিয়ে দেওয়া হলো, তার মানে এখন x এর মান কত 10।
মানে ইকুয়াল চিহ্ন দিয়ে x এর মধ্যে y এর মানটা দিয়ে দেওয়া হলো নাকি x এর মানে x এর যে মানটা সেটা y এর মানের সমান হবে কোনটা? সমান না, একটা ইকুয়াল দিয়ে প্রোগ্রামিং এ সমান চিহ্ন বোঝানো হয় না, একটা ইকুয়াল দিয়ে হচ্ছে একটার মান আরেকটার মধ্যে রেখে দেওয়া হয়। বুঝতে পারছেন কি? একটার কি মান হবে স্যার? মানে তার মানে এখন এই y এর যে মান ছিল 10, এই 10টা এখন x এর মান হয়ে গেল। তার মানে x এর মান এখন 10। ধরেন আপনার কাছে 10 টাকা ছিল, সেই 10 টাকা আমার কাছে 20 টাকা ছিল। তো যখন আপনার 10 টাকা দিলেন, মানে তখন আমার 20 টাকা থাকতেছে না, মানে আমাকে 10 টাকা যে দিলেন এইটাই আর কি, যে আপনার টাকাটা আমার কাছে রাখতে দিলেন। তো এখন আমাকে ওই আমি যদি প্রিন্ট হই তাহলে আমার ওই 10 টাকায় বের হবে। বুঝতে পারছেন? মানে আপনার একটা মান আমার কাছে অ্যাসাইন করলেন, একটা ভ্যালু আমাকে দিয়ে দিলেন। তো এখানে y এর মান ছিল 10, এই 10টা হচ্ছে x এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন x এর মান 10, x এর মান আর 20 নাই, কিন্তু x এর মান কিন্তু আসলে 20 ছিল আগে থেকে, 17 নম্বর লাইন থেকে x এর মান 20 ছিল। x কে যদি আমি প্রিন্ট করি, আমি এখানে যদি x কে প্রিন্ট করি তাহলে কিন্তু 20 বের হবে। হ্যাঁ, আমি এখানে ইকো দেই, x এর মান যদি দেই, x ধরেন এখানে আর দিলাম না, সরাসরি x দিলাম। জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, x এর মান 20 বের হবে। প্রথমে x এর মান 20, এই যে বি আর দেই, এই জন্য আসে না, এইভাবে নতুন লাইনে আসে নাই, বি এরটা দিয়ে নেই, তাহলে বি এর না দিলে সমস্যা নাই। তাহলে x এর মান হচ্ছে 20, বেসিক্যালি 20, কিন্তু যখন y এর মানটা x এর মধ্যে দিয়ে দেওয়া হলো তখন x এর মানও 10 হয়ে গেল, মানে y এর যে মানটা ছিল সেই মানটাই 10 হয়ে গেল। এখন এখানে এসে এই লাইনটা বুঝছেন কিনা আমাকে একটু এনশিওর করেন। এখন বুঝছেন কিনা বলেন? x এর মান আগে যা ছিল ছিল, সমস্যা নাই, y দিয়ে যখন ইকুয়াল দিলেন তখন কিন্তু ওই x এর মানটা আর ভিতরে y এর মানটা চলে গেল, অর্থাৎ y এর মানে x এর মান এখন 10, সহজ কথা। ওকে, এই লাইনটা যদি বুঝতে পারেন তাহলে এখানে বুঝবেন। আচ্ছা, এখন এখানে আসেন যে x এর মান আমি এখানে কত দিয়ে রাখছি, x এর মান 10, x এর মান 10 প্লাস y এর মান আগে থেকে কত আছে 10, তাহলে 10 আর 10 ইকুয়াল হচ্ছে আপনার যোগ করলে হচ্ছে 20। তো x এর মান এখন 20। তো এই কারণে আমাদেরকে এই কথাটা যে লেখা, যে কথা, এই কথাটা লেখা হচ্ছে একদম সেম কথা। এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। তাহলে আলটিমেটলি এখন x এর মান কত হবে? x এর মান এখন হচ্ছে 20 হবে, কারণ x এর মান এই যে এখানে এসে 10 ছিল আর y এর মান আগে থেকে 10 আছে, তাহলে 10 আর 10 20, সেই 20টাকেই প্রিন্ট করে দিয়েছি এখানে। প্রশ্ন থাকলে, কারো প্রশ্ন থাকলে বলেন। একটা ইকুয়াল চিহ্ন দ্বারা এখানে মানে সমতা চেক করে না যে এটার মান এটার মান সমান সমান কিনা, এরকম না। একটা ইকুয়াল দ্বারা একটার মান আরেকটার মধ্যে লিখে দেওয়া হয়, এটা হচ্ছে জি বলেন। 22 নাম্বার লাইনে স্যার ওই প্লাস আর ইকুয়াল একসাথে হলো কেন স্যার? প্লাস ইকুয়াল আমরা এইভাবে দিতে পারি, এই যে এইভাবে দিতে পারি, আমি এইভাবে না দিয়ে, এই যে এখন যেভাবে দিয়েছি সেভাবে না দিয়ে আপনাকে আমি এইভাবে দিতে পারি যে ধরেন ইকুয়াল, এখানে কি আমি এইভাবে দিতে পারি, এইভাবে দেন, এভাবে হলে একটু বুঝতে সুবিধা হয়, ওভাবে স্যার একটু ইয়া হয়ে যায়, মানে দুটো একসাথে। না, ওটা তো বুঝতে হবে আপনাকে, প্রোগ্রামিং কিন্তু এভাবে আছে, এজন্যই করাইছি আপনাকে, বুঝতে হবে তো এটা, এই জন্য দিয়েছি এটা আপনাকে। এইভাবে যে কথা আমি একটু আগে যেটা দিলাম সেটা একই কথা। এটা কি? এটা বলেন তো, x এর মান যা আছে তার সাথে 10 এর মান যা আছে যোগ করে সেটা মধ্যে আমাদের রাখা হয়েছে, x এর মধ্যে কিন্তু রাখা হয়েছে, তাই নাকি? x প্লাস y মানে কি? x এর মান আর y মান যোগ করে x এর মধ্যে রাখা হয়েছে। এই কথাটাকে সংক্ষেপে এভাবে লেখা হয়। কিভাবে লেখা হয়? আমি এটাকে আবার এখানে x প্লাস ইকুয়াল বলা হয়, প্লাস ইকুয়াল এভাবে বলা হয় সংক্ষেপে। এই জিনিসটা একটু বুঝতে হবে, মানে নতুন কনসেপ্ট জন্য আমি আপনাদেরকে বুঝাইছি। তাহলে এখানে এই লাইনটা লেখা যে কথা, এই লাইনটা লেখা একই কথা। আপনি একবারই শুধু মনে রাখবেন যে x প্লাস ইকুয়াল অথবা কোনো ভেরিয়েবলের সাথে যদি প্লাস ইকুয়াল থাকে, তারপরে ওই ভেরিয়েবলটা যোগ করে এই ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, কোশ্চেন আছে নাকি বলেন? আমি দেখতে পারতেছি না জমে যে কি কি আছে, রেসপন্স করতেছে কম। কি হলো এখানে? কোথায় 19 নম্বর লাইনে কি হয়েছে? 19 নম্বর লাইনে কি হলো? ও, এটাকে আমি কোথাও ডিফাইন করে নিই, প্রিন্ট করতে শুধু, এটা ডিফাইন না করে প্রিন্ট করছিলাম, এখানে ডিফাইন করা লাগবে, $সাইন ইকুয়াল। আচ্ছা, আমার জুম রেসপন্স করতেছে না, ভালো কথা, বলে আপনারা রেসপন্স করা বাদ দেন না। আপনারা বলেন এখানে আরো কোনো কোশ্চেন আছে কিনা, আমি দরকার পড়ে এটা বাদ দিয়ে আমি আবার নতুন করে দেখাবো। এটা বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন এই কাজটা আমরা আরো কয়েকবার করি। তারপর হচ্ছে আমি ইকো দিলাম, ইকো দিয়ে ধরেন x দিলাম,
x ইকুয়াল হচ্ছে আমি এখানে কমা দিয়ে তারপর হচ্ছে x সরি ডলার সাইন x মাইনাস ইকুয়াল খুব ভালো লাগতেছে একবার ক্লিক করলে বিপদ হবে। আচ্ছা ইকুয়াল ডলার সাইন y তাহলে কি হলো আমাদের এখানে হচ্ছে এই y এর সাথে এই x থেকে y এর মানটা বিয়োগ করবে, বিয়োগ করে যা হবে সেটা y এর মধ্যেই রাখবে। আমি এখানে একটু দেই y থেকে y ইকুয়াল সরি x ইকুয়াল x মাইনাস y, এইটা যে কথা সেই একই কথা, সেম কথা। এটা আমাদের দিবে এই যে 10 x এর মান এখন 10, একটু আগে x এর মান 20 ছিল, সেই 20 থেকে y এর মানটা বিয়োগ করে তারপর হচ্ছে ইয়ে দিয়েছে। সেটাকে আরো কয়েকটা লাইন যদি করি কন্ট্রোল শিফট ডি, তো এখানে আমি হচ্ছে ধরেন এখানে দিলাম হচ্ছে মাল্টিপ্লিকেশন দিলাম, এখানে আমি হচ্ছে ডিভিশন দিলাম। তারপরে আমি যদি ইয়ে দেই কন্ট্রোল শিফট ডি, এখানে যদি আমি মডুলাস দেই, এটা দিলাম। এখন হচ্ছে আমি এটাকে আবার রিফ্রেশ দেই, ভাই আমি একটু ক্লাসে আছি তো, যদি আমরা এটাকে কন্ট্রোল শিফট ডি দিয়ে কপি করে নেই, এখন এটাকে যদি আমি দেই যে নট ইকুয়াল, তাহলে কি হবে বলেন তো? নট ইকুয়াল তার মানে সমান নয়, এই কথাটা কি সত্য? আমি এর মানটা একটু চেঞ্জ করে দিই। দেখেন একটু লজিক বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, যে এ বি এর সমান নয়, এই কথাটা কি সত্য আসলে? বলেন তো, বলেন, এটা তো দেখে বলবেন আপনারা। এর মান হচ্ছে 20, বি এর মান হচ্ছে 10, এখানে বলা হলো যে এর মান বি এর মানের সমান নয়, এই কথাটা বলা হলো। তাহলে এই কথার অ্যানসারটা কি আসবে, মানে এটার আউটপুটটা কি আসবে আপনারাই বলেন। মানে আসবে স্যার, হ্যাঁ ট্রু আসবে। কেন ট্রু আসবে বলেন? এটা তো সমান নয় স্যার, এত আর বি তো সমান নয়। এটা সমান নয়, আসলে সমান নয়, এই কথাটাই তো সে হ্যাঁ। বলছে। মানে ধরেন একজন একটা অন্যায় করে ফেলছে, তো সেই কথাটা সে বলে ফেলছে, যে বলে ফেলছে কথাটা তো সে সত্য বলছে। অন্যায় তো অন্যায়, কিন্তু কথাটা তো সে সত্য বলছে। ঠিক একই ভাবে এটা দুইটা সমান নয়, সমান নয় ঠিক আছে, কিন্তু যে বলছে যে এইটা সমান নয়, সে তার কথাটা তো সত্য, তার মানে এটা হচ্ছে আমাদের ট্রু হবে। কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার, কোশ্চেন থাকলে বলেন। আর যদি এরা মানটা আপনি সমান করে দেন তাহলে কি হবে? তাহলে ফলস আসবে। তাহলে ফলস আসবে। এই জিনিসটাই অনেকেই হয়তো উল্টাপাল্টা করে বোঝে আর ফলস আসবে, নট ইকুয়াল। ওকে, এটা যদি আমরা এভাবে দেই, এই যে এভাবে দেই, ওইটা আর এটা সেম কথা, এটাও নট না ইয়া না, সমান নয়, বুঝতে পারছেন? এটাও সমান নয়, এই কথাটা বোঝায়, ঠিক আছে? আচ্ছা ওকে, এরপরে আমরা যদি এখানে দুইটা ইকুয়াল দিয়ে তারপরে নট দেই, সাপোজ দুইটা ইকুয়াল দিলাম, এখানে আবার হচ্ছে সাথে সাথে নট দিলাম, তাইলে কি বলেন তো? আমরা নরমালি জানি যে ওখানে তিনটা ইকুয়াল দিলে হচ্ছে সমতা চেক করে, সাথে সাথে টাইপ চেক করে। আর এখানে যদি দুইটা ইকুয়াল দিয়ে একটা এই চিহ্ন দেওয়া হয়, নট চিহ্ন দেওয়া হয়, তার মানে এট এ টাইমে দুইটা সমান নয় এই কথাটা ঠিক আছে কিনা আবার সে সমতাও চেক করে। সমতার ক্ষেত্রে এখানে সমস্যা নেই, কারণ সমান সমানই আছে। কিন্তু এখন কি হবে বলেন, এটার অ্যান্সার কি হবে? এটা কি আসলে দুইটা সমান? এট এ টাইমে সে সমান নয় এই কথাটাও বলবে, হ্যাঁ সমান নয়, আমরা এখানে বলছি সমান, ঠিক আছে? আরটা হচ্ছে মানে আমরা বলছি যে সমান, তারপর হচ্ছে এটা টাইপটা হচ্ছে সেম, তো টাইপ সেম ঠিক আছে, এটা ট্রু।
কিন্তু আসলে তো ইয়া না, মানে আমরা বলছি সমান নয়, এখানে এটা হচ্ছে সমান নয়, এতটুকু হচ্ছে সমান নয়, আর টাইপটা হচ্ছে আপনার নাম্বার টাইপের, কিন্তু নাম্বার টাইপের ঠিক আছে, কিন্তু এটা তো আসলে সমান নয় আমরা বলছি, কিন্তু মানটা তো আসলে সমান। তবে মানটা যদি আমার এখানে অসমান হয় তাইলে এখন দেখবেন হচ্ছে ট্রু, কারণ আসলে সত্য কথাই সে বলছে, এখানে সে সত্য কথাই বলছে, আর আরেকটা ইকুয়াল হচ্ছে সে সমতা চেক করছে, সমতা চেক করে ঠিক আছে। ওকে, এরপরে আমরা যদি এখানে আরেকটা বলি, আমি প্রত্যেকটা একটা একটা করে ইয়ে করে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি, আবার বলবো যে ভার দাম এর মধ্যে বললাম হচ্ছে তুমি কি করো, হ্যাঁ বাবু কেন কিন্তু আচ্ছা, এখন আমরা যদি এখানে লেস দেন আর গ্রেটার দেন দেই, সাপোজ আমি বললাম $a লেস দেন $b, কি হলো, আমি $সাইন কোথা জানি দিয়ে নিয়েছি, $সাইন দিয়ে নিয়েছি। তাহলে এখন দেখবেন যে বির চেয়ে ছোট কিনা, ফলস, কারণ বির মান হচ্ছে বেশি আর এর মান হচ্ছে ছোট, তার মানে এই কথাটা ফলস। এরপরে দেখবেন যে এখানে আমরা গ্রেটার দেন যদি বলি তাহলে কি হবে, উল্টাটা হবে, কন্ট্রোল শিফট ডি, এখানে যদি গ্রেটার দেন বলি তাহলে দেখেন ট্রু, কারণ 20 এর মান হচ্ছে এর মান হচ্ছে 20, তার মানে এর মানটা বড়। এখন বললাম লেস দেন অর ইকুয়াল, এগুলো এইভাবে আপনারা যত দিতে পারেন, হ্যাঁ, যে দিয়ে দিয়ে দেখবেন গ্রেটার দেন অর ইকুয়াল, এই কথাটা হচ্ছে সত্য। এখন যদি ইকুয়ালও হয় তারপরেও কিন্তু সত্যই হবে, আমরা এখানে বলেই দিচ্ছি আইদার গ্রেটার দেন অথবা হচ্ছে ইকুয়াল, তাহলে কিন্তু সত্যই হবে। এই যে ইকুয়াল হলেও সমস্যা নাই, ইকুয়াল যদি দিছি, ঠিক এর উল্টাটা হচ্ছে এইদিকে দিব আমরা, ইকুয়াল লেস দেন অর ইকুয়াল এটা দিলাম, তাহলে কিন্তু সেমই হবে, কারণ লেস দেন হোক আর না হোক সমান হলেও সমস্যা নেই, সমান হলেও সে আমাদেরকে ট্রু আউটপুটই দিবে। আচ্ছা, ওকে, ডান। তাহলে আমরা এটা কি দেখলাম, এটা হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর দেখলাম। হ্যাঁ, কম্পারিজন অপারেটর, আমি এখানে একটু লিখে রাখি কম্পারিজন অপারেটর, কম্পারিজন অপারেটর, কম্পারিজন অপারেটর দেখলাম। এখন আসেন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, একটু বোঝার চেষ্টা করবেন এগুলো। হ্যাঁ, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট কন্ট্রোল শিফট ডি দিয়ে রাখি। ওকে, ফাইন। আবার ভেরিয়েবল নেই দুটা, এখানে আবার লিখে রাখি, এটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, অপারেটর। আচ্ছা, এখন দেখেন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর কি, আমি এখানে একটু একটা ভেরিয়েবল দেই, ভেরিয়েবলের নাম দেব হচ্ছে a ইকুয়াল 10 দিলাম, আর b ইকুয়াল হচ্ছে a ইকুয়াল হলেই হবে, আর লাগবে না। এখন আমি এটাকে ইকো করব, ইকো যদি করতে যাই, সাপোজ আমি হচ্ছে এখানে আমি একটা বিআর ট্যাগ দিয়ে রাখি আগেই, এর পাশে হচ্ছে আমি এখানে একটা কাজ করি, সেটা হলো কি, ওই আপনার হচ্ছে প্লাস প্লাস, এই যে
ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট হচ্ছে প্লাস প্লাস আর মাইনাস মাইনাস চিহ্ন দিয়ে হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট হয়। আর এখানে দুইটাকে কনক্যাট ইয়ে করার জন্য ডট চিহ্ন দিয়ে দিতে হয়, এটা আমরা জানি। প্লাস প্লাস $a, $a। আমি তার আগে একটু বলে রাখি, এই প্লাস প্লাস দ্বারা ইনক্রিমেন্ট বোঝায়, মানে এক করে মান বৃদ্ধি পায়। যেমন এর মান আছে 10, তাহলে এখানে প্লাস প্লাস চিহ্ন দ্বারা এর মান 1 বৃদ্ধি পাবে। ওকে, এখন এর মান 1 বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এখানে আবার দুইটা আছে, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। আমি যদি প্লাস প্লাসটা আগে দেই এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, আর যদি প্লাস প্লাস পরে দেই এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে। তাহলে আমি এই মুহূর্তে যেটা দিচ্ছি এটা হচ্ছে আমার প্রি ইনক্রিমেন্ট। তাহলে দেখেন আমি যদি রান করি, এর মান সাথে সাথে 11 হয়ে গেল। একটু লক্ষ্য রাখেন, এই কথাটা আমি কন্ট্রোল শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে এটাকে আমি একটু কমেন্ট করে রাখলাম। কমেন্ট করে রেখে আমি এইখানে দিব হচ্ছে প্লাস প্লাস। এটা হচ্ছে কি বললাম, পোস্ট ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট। আগে ছিল প্রি ইনক্রিমেন্ট, তারপরটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে পোস্ট ইনক্রিমেন্ট দিলাম কন্ট্রোল এস। তো এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি হবে দেখেন, এখানে 10ই হবে, কারণ আগেরটা আগে ইনক্রিমেন্ট করে তারপরে প্রিন্ট করছে, বাট এটা আগে প্রিন্ট করছে তারপরে ইনক্রিমেন্ট হয়েছে। তো পরে ইনক্রিমেন্ট হওয়ার পরে তো আর প্রিন্ট করা হয় নাই বা আউটপুট দেখানো হয় নাই, যার কারণে 10ই আছে। কিন্তু এর মান কিন্তু অলরেডি মানে 11 হয়ে গেছে, কিন্তু প্রিন্ট হওয়ার পরে ইনক্রিমেন্ট হয়েছে। এখন এটাকে যদি আমি আবার প্রিন্ট করি, এখন সাপোজ আমি এখানে প্রিন্ট করলাম, এখানে বিআর দিয়ে রাখি কারণ পরে আবার এক লাইনে হয়ে যায়। এখানে যদি আমি ধরেন $a দিয়ে আউটপুটটা দেখাই, তাহলে দেখেন কি হয়, দেখছেন 11। তার মানে এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট আগে ইনক্রিমেন্ট হয়ে তারপরে প্রিন্ট করে, আর পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে আগে প্রিন্ট হয় তারপরে ইনক্রিমেন্ট হয়। তারপরে যদি আপনি প্রিন্ট করেন তাহলে ইনক্রিমেন্টটা দেখাবে, আর না হলে ইনক্রিমেন্ট হয়েই থাকবে কিন্তু দেখাবে না। এনিওয়ে, ঠিক একইভাবে এইটারে আবার আপনার পোস্ট ডিক্রিমেন্ট, পোস্ট প্রি ডিক্রিমেন্টও আছে, ঠিক আছে। যেমন এখানে আমি যদি মাইনাস ম্যানেজ দেই, এখানে মাইনাস ম্যানেজ দিলাম, তাহলে কি হবে, এখানে হয়েছিল 11, এখন এর মান হবে হচ্ছে কত বলেন তো, ডিক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট হয় আলটিমেটলি আবার 10ই হবে, ঠিক আছে। আচ্ছা, তো আবার যদি প্রি ডিক্রিমেন্ট দেই, আমরা এগুলো সবই রেখে দেই, প্রি ডিক্রিমেন্ট যদি দেই আমার এর মান হচ্ছে 10, আমি এটা জানি এর মান 10। এখন ধরেন ইকো দিলাম, ইকো দিয়ে তারপরে হচ্ছে এখানে বিআর দিয়ে রাখি, এরপরে হচ্ছে এখানে আমি দিলাম হচ্ছে $, মাইনাস মাইনাস তারপরে $, সরি মাইনাস মাইনাস $a, তারপরে কনক্যাট করে দিলাম। এখন দেখবেন যে এর মান 9 হবে, 9 হবে। তার মানে এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট আগেই ডিক্রিমেন্ট হয়ে গেছে তারপরে প্রিন্ট করছে। ওকে, এখন আসেন আরো কিছু অপারেটর আছে, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরটা যদি আমরা ইফ এলসে দেখবো, তারপরে এখানে একটু দেখে নেই, একটা লাইনে জাস্ট দেখে নেব আমি, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। তো এখানে লজিক্যাল অপারেটর যদি আমরা কি করতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে হচ্ছে ইফ লজিকটা দিতে হবে, কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা সেটা দিতে হবে। আমি এখানে একটু আপনাদেরকে ওকে, সমস্যা নাই, তাহলে এইভাবে করি। ইফ এখানে আর একটা মান ভেরিয়েবল নিতে হবে আমাকে, তার আগে এখানে একটু কমেন্ট করে লিখে দিই, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। ফাইলটা যদি আপনারা নেন তাহলে মনে থাকবে প্র্যাকটিস করতে। অপারেটর, লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর। এখানে আমি হচ্ছে দুইটা ভেরিয়েবল নিব, এ ইকুয়াল ধরেন 10 নিলাম, আর $b ইকুয়াল হচ্ছে 5 নিলাম, আর এটাকে কমেন্ট করে দেই, এটা আচ্ছা। এখন ইফ এর মধ্যে যদি আমি বলি $a ইকুয়াল $b এবং এন্ড, ঠিক আছে, এন্ড যদি আমি বলি তাহলে হচ্ছে আমি এখানে এন্ড বলতে পারবো। কিভাবে এন্ড বলবো, এন্ড হচ্ছে
আচ্ছা, এভাবে না বলে আমি যদি এক কাজ করি, এখানে এর মান দিলাম এবং এন্ড হচ্ছে এই যে এই এন্ড অপারেটর, দুইটা এন্ড দিলাম, দিয়ে ডলার সাইন বি দিলাম, ইকুয়াল ইকুয়াল দিলাম 5, দিয়ে আমি যদি একটা আউটপুট দেখতে চাই, সাপোজ আমি বললাম যে দিস কন্ডিশন ইজ ট্রু, দিস কন্ডিশন ইজ ট্রু, এটা বললাম। হ্যাঁ, এটা যদি আমি বলি তাহলে দেখেন কি আউটপুট আসে, দিস কন্ডিশন ইজ ট্রু, তার মানে এই কথাটা হচ্ছে সত্য। আমরা জাভা স্ক্রিপ্টে ইফ স্টেটমেন্ট দেখছিলাম, কন্ট্রোল স্টেটমেন্ট, আমরা আবারও দেখব। তো এখানে কথা হচ্ছে এইটা সমান এবং যদি এটা সমান হয়, এই কথাটা সত্য এবং যদি এই কথাটা সত্য হয়, তাহলেই হচ্ছে আমার এই কথাটা মানে তাহলেই সত্য বলে প্রমাণিত হবে, এবং সত্য হলে আমরা জানি যে ইফের ভিতরে ঢোকে। আচ্ছা, এখন যদি আমি এখানে এর মান সাপোজ আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন 9 দিলাম, দেখেন আমি এখানে এখন আমি এলসও দিব, আগে এমনি প্রিন্ট করি, আউটপুট দেই, আসবে না, কারণ কথাটা সত্য নয়। একটা কথা যদি মিথ্যা হয়, দুইটার মধ্যে যে কোনো একটা যদি মিথ্যা হয়, তাহলে মিথ্যা প্রমাণিত হবে, আর মিথ্যা প্রমাণিত হলে এর ভিতরে ঢোকে না, তাহলে এলসে যায়। এলসে যাওয়া কিন্তু আসলে উদ্দেশ্য না। দিস কন্ডিশন ইজ নট ট্রু, দিস কন্ডিশন ইজ নট ট্রু, আসলে এলসে যাওয়া উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে এইটাকে বোঝায়, এটা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে মূলত এটা মিথ্যা, মিথ্যা হলে এই এই ইফের ভিতরে ঢুকবে না, পরে এইটা প্রিন্ট করবে, পরের এলসটা প্রিন্ট করবে, এই যে ইজ নট ট্রু। এখন এইখানে এটা না দিয়ে সাপোজ আমি দেব এই যে অর, এটাকে অর বলে, কোনটা, এইটাকে অর বলে। এই অর করে কি, যে দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হলেই সত্য, আর দুইটার মধ্যে দুইটাও যদি সত্য হয় সেটাও আমরা দেখতেছি, দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হলেও সত্য হবে, তার মানে এটা প্রিন্ট করবে। এখন এমন এই যে সত্য। এখন যদি দুইটাই সত্য হয়, সাপোজ দুইটাই সত্য হয়, তাহলে তো ডেফিনেটলি সত্য, ঠিক আছে। তার মানে এই এন্ড হচ্ছে দুইটাই সত্য হলে সত্য হবে, আর অর হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হলেই সে সত্য হবে, আর দুইটা যদি সত্য হয় তাহলে তো সত্য হবেই। এই হচ্ছে লজিক্যাল অপারেটর গেল মোটামুটি। এরপর হচ্ছে আরেকটাকে বলা হয় স্ট্রিং অপারেটর। হ্যাঁ, স্ট্রিং অপারেটর, স্ট্রিং, তো সেটা একটু আমরা দেখি। স্ট্রিং অপারেটর, কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল এস, ওটি অপারেটর। স্ট্রিং অপারেটর, সাপোজ আমি লিখলাম হচ্ছে একটা ভেরিয়েবল নেই এসটিআর, যে কোনো নামই দিতে পারি আমরা। স্ট্রিং হলে কি হবে, ডাবল কোটেশনের মধ্যে শুরু হবে, যেমন ধরেন বাংলাদেশ, উই আর, এটা বলে দিলাম উই আর। আবার আর একটা স্ট্রিং CR2 দিলাম, এখানে বললাম যে বাংলাদেশ, হ্যাঁ, এটা বললাম। এখন আমি যদি ইকো করি তাহলে হচ্ছে দুইটাকে যদি কনকেট করতে চাই, কনকেটেনেশন বলে, হ্যাঁ এটাকে, বা কনকেট বলে। এই যে এসটিআর সরি CR ডট STR2, এটা যদি দেই তাহলে আমার হচ্ছে এটা কি হবে, এটা আমার দুইটাকে একসাথে করে দিবে, বলবে উই আর বাংলাদেশ। কেন ভুল হইলো, ডলার সাইন দেয়নি কোনোটার আগে, আপনারা কিছু বলেন নাই, শুধু দেখে যাচ্ছেন। আমি যে কষ্ট করে ভুল করতেছি এটা আর আপনারা তো বলতেছেন না, এটা কেমন, উই আর বাংলাদেশি। আমি একটা স্পেস দিয়ে দেই, স্পেস দিব, সরি এখানে এই যে এখানে এই যে উই আর বাংলাদেশ, ঠিক আছে, ওকে। এখন ওই যে আমরা দেখছিলাম, মনে আছে কি না, প্লাস ইকুয়াল, এখানে আমরা বলবো হচ্ছে
আমি এটাকে কমেন্ট করে রাখি। এখানে বললাম ধরেন আমার আগে থেকে স্পিয়ারটা আছে, আমরা কি জানি $সাইন স্পিয়ার ডট ইকুয়াল যদি বলি, ডট ইকুয়াল দেখি তো হয় কিনা, একটু এক্সপেরিমেন্ট চালাই। হ্যাঁ, $সাইন ইকো হচ্ছে $সাইন স্পিয়ার। এখন যদি এটাকে রিফ্রেশ করি, সেম আউটপুট, তার মানে ওই যে আমরা প্লাস ইকুয়াল দেখছিলাম, মাইনাস ইকুয়াল দেখছিলাম, তারপরে ডিভিশন ইকুয়াল দেখছিলাম, মাল্টিপ্লাই ইকুয়াল দেখছিলাম, সেই জিনিসগুলো হচ্ছে এখানে ডট ইকুয়াল দিয়ে যদি আমি স্ট্রিং কে কনকেট করতে চাই তাহলে কনকেট করতে পারবো। আপনারা কি আছেন? দেখি তো আছেন কিনা। আসতে স্যার, তো আমরা কোথায় যাবো স্যার? হ্যাঁ, তো সবাই ঘুমাচ্ছে, আমরা কোথায় যাবো স্যার? সবাই ঘুমাচ্ছে। স্পিক হ্যাঁ, কোডিং দেখে দেখে সবাই ঘুম চলে আসছে হয়তো। তার মানে এত সহজ লাগতেছে, দরকারই নেই আর সহজের সহজ। এত সহজ যে স্যার, মানে মাথার কি বলতাম, মাথা কি হেড হয়ে গেল? হ্যাঁ, হেড করেন না, হেড করেন। সব একই রকম মনে হয়েছে, সব একই রকম বলতে মানে এই কঠিন, কঠিন এরকম কঠিন কঠিন না। আপনি যদি নিজে নিজে জোরে জোরে কয়েকবার বলেন যে কঠিন 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 কঠিন, আর কয়েকবার চিন্তা করেন তাহলে আসলেই কঠিন হবে। আর যদি কয়েকবার একা একা চিন্তা করেন আর বলেন যে না এটা এই যে সহজ 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 সহজ, দেখুন যে সহজই হয়ে যাবে, সহজ.com হয়ে যাবে। আলিজাল আলিজাল স্যার। সহজ সহজ সাইকেল বানানো আছে তো, সেই সাইকেলটাকে পিএসপি কি স্যার ইয়া থেকে ডাব্লিউটি স্কুল থেকে দেখতে হবে? হ্যাঁ দেখতে পারেন, W3 স্কুল থেকে দেখতে পারেন। W3 স্কুল আছে, তারপরে যেটা জাভা টি পয়েন্ট আছে, আচ্ছা, ওখানে আছে। W3 স্কুল তো আগে শুধু HTML CSS এর এই জিনিসগুলো দিত, এখন পরে আস্তে আস্তে তারা MySQL দিছে, দেয় এখন টিউটোরিয়াল, তারপরে PHP দিয়েছে, তারপরে আবার পাইথনও দিয়েছে দেখলাম, পাইথন মনে হয় আছে। তারপরে স্যার পাইথন আর সি আর পাইথন কি সেম, মানে কোন এই প্রোগ্রামিং কি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সি প্রোগ্রামিং আর পাইথন কি সেম নাকি মানে একটু ভিন্নতা সব থাকবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলাই কাছাকাছি, কিছু সিনট্যাক্স ভিন্ন ছাড়া বাকি ম্যাক্সিমাম সিনট্যাক্স সেম, কিছু ভিন্ন হয় না না। সি হ্যাঁ, সি প্রোগ্রামে তো আউটপুট প্রিন্টএফ দিয়ে করে, পাইথনে দেখি প্রিন্টএফ দিয়ে করে না, ওইটা হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। কিছু না, এই কিছু কিছু প্রিন্ট আর দিয়ে করাটা ব্যাপার না, ওই তো কিছু জায়গায় ভিন্ন থাকেই আর ম্যাক্সিমামই সেম। কারণ হচ্ছে যে আপনার ইয়াতে জাভা যখন আমরা কাজ করাই তখন হচ্ছে যে ওখানে জাভাতে কোনো লাইন যদি প্রিন্ট করতে চান তাহলে বলতে হয় সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন বা প্রিন্ট, তাহলে কোন একটা লাইন প্রিন্ট হয়। আর আপনারা এখানে পিএসপি তে দেখবেন হচ্ছে ইকো, আর জাভা স্ক্রিপ্টে দেখছেন ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট তাই না? আবার কোন একটা প্রোগ্রামিং এ দেখবেন যে প্রিন্ট প্রিন্ট। প্রিন্ট, এরকম কটলিন আছে, পাইথন আছে, ডার্ট আছে। আমি নিজেও এখন ওগুলা প্রিন্ট করতে করতে মানে এখন কিছুদিন না দেখার কারণে ভুলে গেছি আসলে কোনটা দিয়ে কি প্রিন্ট করে। তো এই আর কি প্রিন্ট প্রিন্ট আর এই টাইপেরই, আর কিছু লেখা লাগে না, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এরকম কাছাকাছি, ম্যাক্সিমাম কাছাকাছি। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে একটু যাই। সামনে আর কি আছে আমাদের, এই যে ডাব্লিউএসপি থেকে দেখবেন, সমস্যা নাই। ডাব্লিউএসপি থেকে কি দেখবেন? ও এর আবার ইয়াও দিছে, কি বলে জানি, পিএসপি কই, এই যে পিএসপি সার্ভার সাইড, সি++ ও দেওয়া আছে, ভালো।
আল্লাহ আকবার। কালকে মনে হয় ইয়ে দেখাইছিলাম না আপনাদেরকে, গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল দেখাইছিলাম, মনে আছে নাকি? না আপনাদের দেখাই নাই? আপনার বিল্ট ইন ফাংশন আছে এবং আমরা নিজেরাও এটা তৈরি করতে পারি। আচ্ছা, তো ফাংশনে পিএইচপি তে যদি ফাংশনের নাম দেই, এটা কেস সেনসিটিভ না, কেস ইনসেনসিটিভ। আচ্ছা, ওকে, আমরা একটু ফাংশন তৈরি করব। প্রথমত ফাংশনের একটা প্যারা আছে, সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্সটা দেখব, তারপর হচ্ছে ফাংশন আমরা তৈরি করব। প্রথমত সিনট্যাক্সটা আমি আপনাদেরকে একটু দেখাই যে একটা ফাংশনের কি সিনট্যাক্স থাকে। ফাংশন লিখতে হয় হচ্ছে, আমি কোডে যাই, এখানে গিয়ে এগুলোকে কমেন্ট করে রাখি, কমেন্ট করে রাখলাম। ফাংশন তৈরি করার জন্য হচ্ছে আমাদেরকে ফাংশন এই কিওয়ার্ডটা লিখতে হবে, ফাংশন এই কিওয়ার্ডটা লিখতে হবে। তারপরে হচ্ছে ফাংশনের একটা নাম, সাপোজ একটা নাম দিলেন ডিসপ্লে অথবা ইনফো, এরকম ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিয়ে এর মধ্যে কাজগুলো করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশনের একটা বেসিক সিনট্যাক্স। ওকে, ফাংশনের একটা বেসিক সিনট্যাক্স এরকম। তো বেসিক সিনট্যাক্স যেহেতু আমরা দেখলাম, তাহলে আমরা এইভাবে তৈরি করতে পারি, একটা ফাংশন নিজেরা তৈরি করতে পারি। তাহলে ফাংশন আবার, ফাংশনের আবার প্যারামিটার আছে, আবার প্যারামিটার ছাড়া ফাংশনও আছে। হ্যাঁ, প্যারামিটারাইজড ফাংশনও আছে, আর প্যারামিটার ছাড়াও আছে। প্যারামিটার ফাংশন হচ্ছে, প্যারামিটারাইজড ফাংশন হচ্ছে এই যে এর ভিতরে যখন কোনো একটা প্যারামিটার দেওয়া হয়, কোনো কিছু লেখা হয়, ওইটাকে প্যারামিটারাইজড ফাংশন বলা হয়। ওকে, তাহলে আমরা প্যারামিটারাইজড ফাংশন আগে দেখব না, আগে নো প্যারামিটারাইজড ফাংশন দেখব, যার প্যারামিটার নাই। আমার এই মুহূর্তে ফাংশন প্যারামিটার নাই। এখন এই বডি পার্টের মধ্যে কোনো কিছু যদি আমি প্রিন্ট করতে চাই, সাপোজ আমি প্রিন্ট করলাম, এখানে প্রিন্ট করব হচ্ছে হ্যালো পিএইচপি বা ওয়েব ডেভেলপার, আচ্ছা, এখন আমি এটাকে একটু আউটপুট দেখতে চাই, দেখেন কি হয়। কোনো আউটপুট আসবে না, কারণ হচ্ছে ফাংশনকে অবশ্যই আপনাকে কল করতে হবে, ফাংশনটাকে অবশ্যই কল করতে হবে এবং এই সেকেন্ড ব্র্যাকেট শেষের বাইরে, মানে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আপনাকে অবশ্যই ওই ফাংশনটাকে কল করতে হবে। তাহলে ফাংশনটাকে কল করতে হলে মানে ওই ফাংশনটাকে লিখতে হবে। তাহলে ইনফো এই কথাটা লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দিয়ে সেমিকোলন দিতে হবে, লাইন শেষ হওয়ার জন্য সেমিকোলন, এটা আমরা জানি। তাহলে এটা ফাংশনটাকে আমরা কল করলাম, ফাংশন কল করলাম। ওকে, বুঝতে পারতেছেন কি? ওকে, এখন আমরা যদি এটাকে আউটপুট দেখি, তাহলে দেখবেন যে আমার আউটপুট চলে আসবে ভালো। তাহলে আমি কি বললাম, ফাংশনের সিনট্যাক্স হচ্ছে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, ফাংশনের নাম লিখতে হবে। ফাংশনের নামটা নরমালি স্মল লেটার হয়। হ্যাঁ, ফাংশনের নাম নরমালি স্মল লেটার হয়। এরপরে ফাংশনের নাম দিবেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষের মধ্যে হচ্ছে যা লিখতে চান, যে কাজটা করতে চান, লিখতে চান বলতে যে কাজটা করতে চান, যে কাজটা করতে চান ওই হচ্ছে ফাংশনের মধ্যে লিখতে হবে। ফাংশনের বডি পার্টের মধ্যে, এটাকে বডি পার্ট বলা হয়, ফাংশনের বডি পার্ট ওর মধ্যে লিখতে হবে। ফাইন, এরপরে ফাংশনটাকে অবশ্যই কল করতে হবে। এটা হচ্ছে আমার একটা বেসিক সিনট্যাক্স আমি দেখলাম। আমি এখানে চাইলে আরো অনেকগুলো ফাংশন তৈরি করতে পারি। সাপোজ আমি আরো ফাংশন তৈরি করি, ফাংশন ধরেন ডিসপ্লে, এটা দিলাম, শুরু শেষ দিলাম, ইকো দিলাম, দিয়ে ওয়েলকাম টু ওয়েব ডেভেলপার দিলাম। এখন ফাংশনটাকে আমাকে কল করতে হবে, তাহলে কল করলাম, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কল করতে হবে। তাহলে কল করলাম, কল করার পরে হচ্ছে আমি এটাকে আউটপুট দেখতে যদি চাই, আউটপুট দেখতে চাই, ওরা আসতেছে, ঠিক আছে। আচ্ছা দেখেন তাহলে কি হলো, আমার এই যে ডিসপ্লে ফাংশনটাও এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা একাধিক ফাংশন তৈরি করতে পারতেছি। তাহলে আমি এই ফাংশনটা একটু ফিরে দিলাম আবার আগের মতো, আগে রাখি, রেখে আমি এখানে আরেকটা ইকো দেই, ইকো দিয়ে এখানে বিআর দেই, বিআর দিয়ে আবার ইনফো ফাংশনটাকে আবারও কল করি, ইনফো ফাংশনটাকে আবারও কল করি,
তাহলে দেখেন দুইবার। তাহলে আমি আবার করি, সাপোজ আবার এটা কেন করলাম সেটা ব্যাখ্যা করতেছি। দেখেন এটাই হচ্ছে ফাংশনের সুবিধা। তার মানে আপনি ফাংশনটা তৈরি করে রাখছেন একবার, এখন যখন যেখানে যখন দরকার যেখানে দরকার সেখানেই শুধু আপনি ফাংশনটাকে কল করবেন, তখন আমরা কাজ হয়ে যাবে। তার মানে কি আপনার একই কোড বারবার যে আপনি লিখতে হবে সেইটা কাজটা করতে হবে না। সাপোজ আপনি এখানে কোন একটা কাজ করে রাখছেন, এখন সেই কাজটা আপনার এখানেও দরকার, অন্য একটা জায়গাতেও দরকার, তাহলে আপনার অন্য একটা জায়গাতে গিয়ে আবারও কোড লিখতে হচ্ছে, ওই কোডগুলো সেম কোডগুলো আবারও লিখতে হচ্ছে নরমালি। কিন্তু যদি ফাংশন ব্যবহার করেন তাহলে কিন্তু ওই ফাংশনটাকে কল করলেই আপনার ওই কাজটা হয়ে যাচ্ছে। তার মানে কি কোডটা আপনাকে আর দ্বিতীয়বার বা তৃতীয়বার বা চতুর্থবার লিখতে হচ্ছে না। তার মানে কোডটাকে সে রিইউজ করতে দেয়। ফাংশনের সুবিধা হচ্ছে কোড রিইউজ করতে দেয়, আর আরো সুবিধা হচ্ছে আপনার কোডকে ইয়া করে দেয়, কি বলে এটাকে আমি ইয়ে বলতে পারতেছি না, মানে রিউজ করতে দেয়। তারপরে হচ্ছে আপনার কোড মানে অল্প মানে কোড কম কোডেই কাজ হয় আর কি, মানে বেশি কোড লিখতে হয় না ফাংশনের কারণে। হ্যাঁ, এই তো এটা হচ্ছে ফাংশনের সুবিধা। এখন আমরা প্যারামিটারাইজড যে ফাংশনগুলো সেটা দেখি। প্যারামিটারাইজড একটা ফাংশন আছে সেটা দেখি, এটা দেখে আপনাদেরকে আমি দেখি দেওয়া যায় কিনা, কিভাবে ফাংশন তৈরি করতে হয়। আমি এটাকে রেখে দিলাম, দরকার নাই। দেখি আপনাদের কাছে কেমনে কঠিন মনে হয়। একই কাজ আমি বারবার করে দিচ্ছি, করতেছি, আর তারপরে যদি কঠিন মনে হয় তাহলে তো কপাল ভালো। দেখেন আমি একটা আবার ফাংশন নেই, ফাংশন নেই হচ্ছে ধরেন কিভাবে ফাংশন নিতে হয় বলেন তো। ফাংশন তারপর হচ্ছে ডিসপ্লে, তারপরে সাবজেক্টের সলিউশন, তাই তো এইভাবে নিতে হয় নরমালি, আমরা এটা জানি। এখন এই কাজটা হচ্ছে আমরা এখানে একটা ইকো দিতে চাইছিলাম, দিলাম ইকো। তাহলে ইকো দিয়ে আমি ধরেন ইকো দিয়ে আমি এই অবস্থায় রাখি। আমি যেহেতু প্যারামিটারাইজড ফাংশন করব, এর ভিতরে যখন কোনো একটা ভেরিয়েবল দেওয়া হয় এটাকে প্যারামিটার বলে, আর এটা হচ্ছে প্যারামিটারাইজড ফাংশন। প্যারামিটারাইজড ফাংশন এটা দিলাম নাম, ওকে নাম দিলাম। এখন এই নামটা আমি এখানে প্রিন্ট করব, নামটাকে এখানে আমি প্রিন্ট করব। তাহলে এখানে নাম দিলাম, ওকে সাপোজ আমি এখানে এই নাম দিলাম, নাম দিলাম হ্যাঁ। তাহলে এখন এখানে আমি কি করি, আমরা একটা ফাংশনকে কল করি, তাই তো জানি নাকি ফাংশনকে কল করতে হয় না? জি স্যার, লাস্টে করলাম। এখন যখন এই ফাংশনকে কল করতে যাব তখন ফাংশন বলবে কি জানেন, বলবে যে আমার ভিতরে যেহেতু একটা প্যারামিটার আছে আপনাকে মাস্ট বি ওই প্যারামিটারের ভ্যালু আপনাকে দিতে হবে, না হলে আপনি যেতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে আমি বাধ্য হইলাম প্যারামিটার দিতে, যেহেতু উনি বলছে। কারণ ওনাকে কল করতে হলে ওনার মানে গাড়ির ধরেন গাড়ির আপনার একটা ফ্রেন্ড আসছে, তো ফ্রেন্ডের প্রাইভেট কার নিয়ে আসছে, তখন কি করেন, ফ্রেন্ডের প্রাইভেট কার নিয়ে আসছে, উনি তো একা আসে নাই, ওনাকে যদি আপনি ইনভাইট করছেন তখন উনি কিন্তু ওনার ড্রাইভারটাকে কিন্তু আপনার খাওয়াইতে হয় বা ইয়ে করতে হয়। তার মানে কি আপনার ফ্রেন্ডকে কল করছেন, সাথে উনি বলবে যে আমার সাথে আরেকজনও আছে, মানে আসবে আর কি। তো এই আর কি, কতটুকু বুঝতে পারছেন বা বুঝি না। তো ব্যাপারটা হচ্ছে যখন ফাংশনকে কল করবেন, ফাংশনের ভিতরে যতগুলো প্যারামিটার আছে মাস্ট বি ওই প্যারামিটারের ভ্যালুগুলো আপনাকে দিতে হবে, না হলে ওইটা প্রিন্ট করবে না। তাহলে আমি প্যারামিটারের ভ্যালু দিয়ে দিব, কি ভ্যালু দিব, সাপোজ আমি নাম দিলাম কেমন আছে, কেমন আছে, তাই না? এখন এটা আউটপুটটা দেখতে চাই, দেখি কি বলে। কামাল হোসেন বলে দিচ্ছি, আমি এটা দিলাম না, সাপোজ দেখি কি হয়। ওর কথাই শুনতে হবে, তার মানে কি আছে দেখলাম না, দেখছেন না? আপনার কথা মতোই সব কাজ হবে ব্যাপারটা কিন্তু এরকম না, ওনার কথা মতোই কাজ হবে। আমি মান দিয়ে দিলাম, সাপোজ কামাল হোসেনই দেয় আর জামাল হোসেনই দেয়, কোনো সমস্যা নেই। ওকে, বিষয়টা কি ক্লিয়ার? তাহলে আমি আরেকটা প্যারামিটার যদি নেই, সাপোজ আরেকটা প্যারামিটার নিলাম, এজ দিলাম, সাপোজ প্যারামিটার এর নাম দিলাম এজ, ধরেন 60 দিলাম, হ্যাঁ এখানে 60 দিতে হবে। এখন আমি এখানে আবার এটাকে প্রিন্টও করতে হবে, বেচারাকে প্রিন্ট না করলে তার আলটিমেটলি হবে না। আমি প্রিন্ট করি, এখানে দিলাম ইকো দিয়ে, এখানে কমা দিয়েও প্রিন্ট করা যেত, তো সেটা আমি আর করতে যাচ্ছি না, আমি আলাদা করে দিচ্ছি।
এখন আসেন, এখানে আমার একটু ইয়ে দেওয়া হয়েছে, কোথায় যেন, এখানে একটা স্পেস দিলাম। এখানে আপনি চাইলে ইয়েও দিতে পারতেন, এখানে একটা ডাবল কোটেশন দিয়ে একটা নাম লিখে তারপরে হচ্ছে আপনি এর মানটা দিয়ে দিতে পারতেন, তাহলে কোনো সমস্যা ছিল না। This is called function. এখন আরেকটা কাজ আমি করি, অনেক কঠিন মনে হয় দিছে, আমার তো মনে হয় কঠিন মনে হইতেছে না, সহজ মনে হচ্ছে, গল্প করতেছে একটা জিনিস নিয়ে, অপরিচিত একটা জিনিস নিয়ে গল্প করতেছে, এই আর ফাংশন তো স্যার কঠিন না, ফাংশন তো আগে করছি, যার কারণে এটা প্রবলেম হ্যাঁ হচ্ছে। হ্যাঁ ফাংশন তো স্যার আগে করছি, তো এটা তেমন প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, অনেক কিছুই আগে করছেন, অনেক কিছুই এখন সহজ মনে হবে ইনশাআল্লাহ। ওই জাভাস্ক্রিপ্টে যে করে আসছেন না, অনেক কিছু সহজ, এই তো সহজ মনে করা শুরু করছে, এবার সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাভাস্ক্রিপ্টে করছেন না, তখন এখন দেখলেই সহজ মনে হবে। আচ্ছা, এরপরে আমি একটা ফাংশন নেই, আবার নতুন ফাংশনের নাম দিলাম হচ্ছে সাম অথবা ক্যালকুলেশন, যে কোনো নাম দিতে পারি, বা টোটাল দেন না, অসুবিধা নাম 1 দিলাম, কমা নাম 2 দিলাম। নাম 2 দিয়ে আমি হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিয়ে হচ্ছে আমি আরেকটা ভেরিয়েবল নিব, সেটার নাম দিলাম হচ্ছে টোটাল দিলাম, দিয়ে এই দুটাকে কি করব, যোগ করে দিব। ভেরিয়েবল নাম 1 প্লাস নাম 2 এটা দিয়ে দিলাম। এখন আমি রিটার্ন একটা কিওয়ার্ড ব্যবহার করব, এখানে আর ইকো দিব না, হ্যাঁ এখানে রিটার্ন দিব। রিটার্ন করব কাকে, রিটার্ন করব হচ্ছে, রিটার্ন একটা কিওয়ার্ড আছে, রিটার্ন করব হচ্ছে এই টোটালকে, তার মানে টোটালকে আমি রিটার্ন করতে যাচ্ছি, মানে টোটালের মধ্যে যা আছে সেটাকে আমি রিটার্ন করব, মানে এর আউটপুট আমি চাই। এখন এখানে এসে আমি ওই যে ফাংশনকে কল করি, ফাংশন কল করব, সাথে সাথে হচ্ছে আমি এর মানও দিয়ে দিব। ওকে, তাহলে দিয়ে দেই, ফাংশনকে কল করি, ফাংশনের নাম কি, সাম দিয়ে দিলাম। দিয়ে এই যে এখানে কয়টা প্যারামিটার আছে, 2টা প্যারামিটার আছে, তাহলে উনি যে 2টা, তাহলে 2টাই দিতে হবে, 10 তারপরে এটা দিলাম, অথবা 5 দিলাম। ওকে, এখন প্রিন্ট করেন, মানে আউটপুট দেখতে চান কি হয় বলেন। আসে নাই, কেন আসে নাই? আমি ওইখানে রিটার্ন করছি টোটালকে, কিন্তু আসলে আমার এই টোটাল যে রিটার্নটা নিয়ে আসবে, এই টোটাল যে রিটার্নটা নিয়ে আসবে মানে সমস্ত মানটা কিন্তু এখন টোটালের মধ্যেই আছে। হ্যাঁ, টোটালটা রিটার্ন করে এই সামকে দিয়ে দিছে। হ্যাঁ, যখন আপনি রিটার্ন কিওয়ার্ড লিখলেন, এই রিটার্ন কিওয়ার্ড লিখে এই টোটাল লিখলেন না, টোটালের মধ্যে তো আমার এই দুইটার মান ছিল, এখন এই টোটালের মানটা আলটিমেটলি রিটার্ন করে সামকে দিয়ে দিছে। সাম মানে সামের মধ্যে, টোটালের মধ্যে যা ছিল, টোটালের মধ্যে যোগ বিয়োগ করে যে মানটা ছিল, সেই মানটা রিটার্ন কিওয়ার্ড লেখার কারণে সেই মানটা টোটাল করছে কি সামকে দিয়ে দিছে, আমার মান যা ছিল আমি আপনাকে ফেরত দিয়ে দিলাম। নেন, বুঝতে পারছেন? তাহলে ফেরত দিয়ে দিলাম। এখন ফেরত দিয়ে দিছে, ঠিক আছে, কিন্তু সেই ফেরতটা তো আপনি প্রিন্ট করেন নাই, সাম সাহেব তো প্রিন্ট করে নাই, তো এই কারণে সাম সাহেবকে এটা প্রিন্ট করতে হবে, ইকো করতে হবে, ইকো ইকো করতে হবে। হ্যাঁ, এখন ইকো করুন, ইকো করেন, ইকো সাম, ইকো সাম। এখানে আমি একটা ধরেন ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশন দিয়ে বললাম যে টোটাল ইজ, এটা এখানে একটা ডাবল ইয়া দেই, কনকেট করে দেই। এখন দেখেন হচ্ছে আমার টোটাল ইজ এটাও লেখা দেখাবে, টোটাল ইজ 15। ক্লিয়ার কি স্যার? এরকম ক্লিয়ার হলেই হবে। এখন একটু কন্ডিশনাল স্টেটমেন্টটা পড়াই আপনাদেরকে। জাভাস্ক্রিপ্টে আমরা এটা পড়েছি, এলসি তে ইফ এলসি যে কাজটা হয়, সুইচ কেসও সেই কাজটাই হয়। তো সেটা আমরা যদি এখন এখান থেকে ইয়া করতে চাই, তাহলে সুইচ কিওয়ার্ডটা লিখবো, তারপর হচ্ছে এর মধ্যে আমাদের ভেরিয়েবল থাকলে সেটা দিব, তারপর হচ্ছে কেস দিয়ে ওখানে আমরা কন্ডিশনটা চেক করব। ঠিক হুবহু এইরকমই। হ্যাঁ, এইরকমই আমি একটু এটা করি, এই কাজটা এখানে যদি করি আমি,
কন্ট্রোল শিফট ফরওয়ার্ড স্ল্যাশ এরকম যদি করি, ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম x ইকুয়াল 20, এটা বলে দিলাম। এখন আমি সুইচ swrt সুইচ, এই দেখেন আমার পুরোটা লিখে আমাকে সাজেস্ট করছে আর কি। হ্যাঁ, এখন এখানে ভেরিয়েবলের নামটা দিব, কোন ভেরিয়েবলের নাম? ওই যে $x যেটা আছে সেই ভেরিয়েবলের নাম, সেটা স্ট্রিং হোক অথবা হচ্ছে আপনার নাম্বার টাইপের হোক, ইটস নো প্রবলেম। এখন এখানে আমি দিব হচ্ছে কি দেব, এখানে ধরেন আমি এখানে 10 দিলাম, যেহেতু নাম্বার টাইপের আমার ডাবল কোটেশন দেওয়ার দরকার নেই, 10 দিলাম। যদি হয় তাহলে এখানে আমার এখানে একটা প্রিন্ট করবে ইকো, সরি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইয়া হচ্ছে আপনার এখানে আমি হ্যালো দিয়ে যে কোনো কিছু দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখানে আপনি কোনো কিছু একটা লিখলেন, এরকম করে আরো কেস দেওয়া যাবে। হ্যাঁ, কেস কন্ট্রোল শিফট ডি দেই, এরকম আরো কেস দেওয়া যাবে। এখানে দিলাম 20। আমি বলে দিতে পারি এখানে যে x is equal to 10, মানে এখানে যা দিয়েছি আমি x is, এটা ইকুয়ালিটি চেক করবে, ইকুয়াল টু 10, যেহেতু আমি এখানে 10 মান দিয়েছি তাই দিলাম। এখানে ইকো দেই আমি হচ্ছে পরের লাইনে ইকো দিলাম হচ্ছে সাপোজ এটা দিলাম, এখানে বললাম 20। এরকম করে আমি আরো কন্ডিশন দিতে পারি। হ্যাঁ, এখানে ব্রেক স্টেটমেন্টও থাকবে, ব্রেক স্টেটমেন্ট থাকবে, তার মানে ব্রেক হলে পরের লাইনে আর যাবে না যদি কন্ডিশন ট্রু হয়। আমি একটু দেই, ওকে, এখানে বললাম 30 ইত্যাদি। ওকে, তারপরে এখানে আমি 40 বলতে পারি, আরো দিলাম কন্ডিশন, কন্ট্রোল শিফট ডি, এখানে বললাম 40। আবার কি দিব সেটা আমার উপর ডিপেন্ড করবে। আমি এখানে 30 দেই, এখানে হচ্ছে 40। ওকে, আর ডিফল্ট যদি কন্ডিশন এখানে বলবো যে কন্ডিশন ইজ নট ট্রু। আমি এটা একটু বুঝাচ্ছি। প্রথমত আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে আমি এই সুইচের মধ্যে পাস করে দিলাম। এখন সুইচের এই পাস করা ভেরিয়েবলটা প্রত্যেকটা কেসের যে মান আছে সেই কেসের মানের সাথে এখন চেক করবে। সুইচের মধ্যে রাখা ভেরিয়েবলটা প্রত্যেকটা কেসের মানের সাথে এখন চেক করবে, প্রত্যেকটা কেসের সাথে চেক করবে। যেখানে মিল পাবে সেটা সে আউটপুট দেখিয়ে দিবে বা প্রিন্ট করে দিবে। এরপরে নিচের লাইনে যখন আসবে ব্রেক, এই ব্রেক মানে হচ্ছে তারপরে আর সে কোনো কিছু প্রিন্ট করবে না, এটা হচ্ছে ব্রেকের কাজ। ওকে, তাহলে এখন যদি এমন হয় ব্যাপারটা, আমি আগে এইটা আউটপুট দেখি তারপর, তাহলে সবগুলো একসাথে বুঝালে মনে রাখবেন না, মনে রাখতে পারবেন না। একটু রিফ্রেশ করি, x is equal to 20, আমরা জানি সাইড সাহেব। জি স্যার। তাহলে শেষ করে দেই নাকি? জি স্যার। বাসায় আমার ওই যে ইয়া হইছে,